পুলিশি নিরাপত্তা পেলেন খালেদা জিয়া। জানাবো যে মামলায় গ্রেপ্তার আনিসুল হক ও সালমান এফ রহমান। নানা কেলেঙ্কারিতে সালমানের নাম স্পর্শ করার সাহস দেখাননি কেউ। পথ হারিয়ে হাসিনা এখন নোংরা খেলায় মেতেছেন বললেন ফখরুল। এবং সর্বশেষ জানাবো জাতীয় শোক দিবস পালন নিয়ে যা বললেন শেখ হাসিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশি নিরাপত্তা পেলেন খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুলিশি নিরাপত্তা দেওয়ার আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খালেদা জিয়াকে পুলিশি নিরাপত্তা দেওয়া নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমানে গুলশানের বাসভবনে অবস্থানকালীন ও চলাচলের ক্ষেত্রে পুলিশ স্কোয়াড বরাদ্দ সহ যথোপযুক্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাবন্দী ছিলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 8ই ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। রায় ঘোষণার পর খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী রাখা হয়। এরপর ওই বছরের 30 অক্টোবর এ মামলায় আপিল তার আরও 5 বছরের সাজা বাড়িয়ে 10 বছর করেন হাইকোর্ট। যে মামলার গ্রেপ্তার আনিসুল হক ও সালমান এফ রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার নিহত হওয়ার ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করেন। ডিএমপি কমিশনার মাইনুল হাসান সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিউ মার্কেট থানার একটি মামলায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত 2 জন হন, একজন ছাত্র একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেটের থানায় 2টি হত্যা মামলা হয়। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে গ্রেপ্তার হলেন সালমান এফ রহমান ও আনিসুল হক। গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন রূপ নেয়। তীব্র গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই দেশ ছাড়েন। অনেক মন্ত্রী এমপিও রয়েছেন আত্মগোপনে। এর আগে গত 6ই আগস্ট সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে তাকে এখন কোথায় রাখা হয়েছে বা তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা তা জানা যায়নি। নানা কেলেঙ্কারিতে সালমানের নাম স্পর্শ করার সাহস দেখাননি কেউ। দেশের সবার কাছে দরবেশ নামে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 2006-2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও ঋণখেলাপি সহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন সালমান এফ রহমান। এরপর বের হয়ে নাম জড়ান 2010-11 সালের শেয়ার বাজার কেলেঙ্কারিতে। এত কিছুর পরে তাকে স্পর্শ করার সাহস হয়নি কারো। তার বিরুদ্ধে সর্বশেষ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে ব্যবসায়ীদের জোরপূর্বক গণভবনে নিয়ে প্রধানমন্ত্রীর পাশে আছি বলে বক্তব্য রাখানোর অভিযোগ উঠেছে। মূলত 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেপরোয়া হয়ে ওঠেন সালমান এফ রহমান। শিল্প প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ী নেতার পর 2018 সালে এমপি ও টানা 2বার প্রধানমন্ত্রী উপদেষ্টা হন। হাজারো ব্যবসায়ীকে পথে বসানো শেয়ারবাজার কেলেঙ্কারি এক অবিচ্ছেদ্য নাম সালমান এফ রহমান। 2010-11 সালে শেয়ারবাজার ধসের পর এই বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছিল। কমিটির প্রধান ছিলেন খন্দকার ইব্রাহিম খালেদ। রিপোর্টে তিনি সালমান এফ রহমান থেকে পুঁজিবাজারকে সতর্ক রাখার পরামর্শ দেন। রিপোর্টে পুঁজিবাজারের ফিক্সড প্রাইস, বুক বিল্ডিং, রাইট শেয়ার, রিডেক্ট লিস্টিং, সম্পদ পুনর্মূল্যায়ন, প্রেফারেন্স শেয়ার সহ সকল ক্ষেত্রে অনিয়ম হয়েছে এবং এর সঙ্গে সালমান এফ রহমানের সংশ্লিষ্টতা পাওয়া যায়।
এছাড়া তিনি বিভিন্ন কোম্পানির প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পায় কমিটি। অথচ এসব অনিয়মের সঙ্গে সালমান এফ রহমান সহ আরও কয়েকজনের নাম জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সূত্র জানায়, সালমান এফ রহমানের বিভিন্ন অপকর্মের মধ্যে জমি জালিয়াতি অন্যতম। ঢাকায় কালিয়াকৈরে সাধারণ মানুষের প্রায় 241 একর জমির জাল দলিল করার মতো প্রতারণার সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ আছে। 2000 সালের দিকে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড এসব জমির ভুয়া দলিল নিয়ে আইএফআইসি ব্যাংকে গিয়েছিল বড় অঙ্কের ঋণের জন্য। ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা পরবর্তীতে এসব জমির ব্যাপারে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন জমিগুলো আসলে ক্রয়ই হয়নি। জমির মালিকরা আতঙ্কিত হয়ে গাজীপুরের তৎকালীন জেলা প্রশাসকের শরণাপন্ন হলেও তিনি তাদের সাহায্য করেননি। এরপর তারা তৎকালীন ইউএনওর কাছে গেলে তিনি তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। ব্যক্তিগতভাবে ইউএনও খোঁজ খবর নিয়ে নিশ্চিত হন যে প্রকৃত মালিকরা বেক্সিমকোর কাছে জমি রেজিস্ট্রি করে দেননি, বরং রেজিস্ট্রি অফিসে ভুয়া মালিক সাজিয়ে এসব দলিল রেজিস্ট্রি করা হয়েছে। এরপর ইউএনও লিখিতভাবে বেক্সিমকোর প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডকে নোটিশ পাঠান। এই সময় ব্যবসা প্রতিষ্ঠানটি ওই ইউএনওকে নানা লোভ এবং ভয়ভীতি দেখিয়েও ম্যানেজ করতে ব্যর্থ হয়। এক পর্যায়ে ইউএনও নিজে বাদী হয়ে প্রতিষ্ঠানের মালিক সালমান এফ রহমানের বিরুদ্ধে থানায় মামলা করেন। এই জমি জালিয়াতির সঙ্গে সালমান এফ রহমান সরাসরি জড়িত দাবি করে তিনি আরজির সঙ্গে 108 পৃষ্ঠার তথ্য প্রমাণও জুড়ে দেন। তবে সালমান বা তার প্রতিষ্ঠানের কিছুই হয়নি, বরং শেষ পর্যন্ত বদলি হন সেই ইউএনও। 2006-7 সালের দিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি বিরোধী একটি টাস্ক ফোর্স করা হয়েছিল। টাস্ক ফোর্স বিভিন্ন দেশে অনুসন্ধান চালিয়ে তথ্য বের করেন যে 122 জন রাজনৈতিক নেতা ও আমলা দুর্নীতির মাধ্যমে বিভিন্ন দেশে 45,000 কোটি টাকা পাচার করেছে। মালয়েশিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ভারত, চীন, থাইল্যান্ড, দুবাই, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সহ মোট 17টি দেশে এসব অর্থ পাচার করা হয়েছে। পাচার হওয়া 45,000 কোটি টাকার মধ্যে 1,000 কোটি টাকা সালমান এফ রহমানের। আমেরিকায় রিয়েল এস্টেট ব্যবসার নামে এসব টাকা পাচার করা হয়েছে। পথ হারিয়ে হাসিনা এখন নোংরা খেলায় মেতেছেন, বললেন ফখরুল। দেশে গুম, খুন ও সব হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পথ হারিয়ে এখন নোংরা খেলায় মেতে উঠেছে হাসিনা। ভারতের দিল্লিতে বসে নতুন চক্রান্তে লিপ্ত হয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে নতুন ষড়যন্ত্র করছেন তিনি। যখন তারা সমস্ত খেলায় পরাজিত হবে, নির্বাচনে হেরে যাবে, তখন বলবে হিন্দু ভাইদের উপর নির্যাতন করা হয়েছে। তিনি আরো বলেন, আপনারা জানেন বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একটি গাছে ফুলের মতো ফুটে রয়েছে। আমাদের এ সম্পর্কের মধ্যে তারা ফাটল ধরাতে চায়, ধর্মীয় অপপ্রচার ছড়িয়ে দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়। আমাদের কথা খুব পরিষ্কার, যখন কোনো রাজনৈতিক পথ পরিবর্তন হয় তখন একটা গোলযোগ হয়, সেটা কখনো ধর্মীয় নয়, রাজনৈতিক। আমরা সবসময় হিন্দু ভাইদের ভোট পেয়েছি, তাহলে আমরা তাদের কেন আলাদা ভাববো? মির্জা ফখরুল বলেন, আমার খুব খারাপ লেগেছে যখন দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবের যে মূর্তিটা ছিল তা অসংখ্য মানুষ দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে ফেলে দিয়েছে। তিনি তো আমাদের জাতীয় নেতা ছিলেন, স্বাধীনতা যুদ্ধের সময় তার বিরাট ভূমিকা ছিল। সেই লোকটাকে হাসিনা কতটা ছোট করে ফেলেছে। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, আপনি প্রতিটি স্তরে দুর্নীতি করলেন, দেশের মানুষকে কুক্ষিগত করে রাখলেন, আর সব ঢাকতে দেশের সব রাস্তায় মোড়ে মোড়ে বাবার একটা করে মুন্ডু বানিয়ে রেখে দিয়েছেন। এসব মুন্ডু না বানিয়ে বাবার আদর্শকে ধারণ করা আপনার উচিত ছিল। অহংকার সহ্য করে না মানুষ, এই অহংকারই আপনার পতন হয়ে দাঁড়িয়েছে। মির্জা ফখরুল বলেন, গত 15 বছরে বিএনপির 700 নেতাকে গুম, সহস্রাধিক নেতাকে গুলি করে হত্যা এবং 60 লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। জনগণের উপর অন্যায়, অত্যাচার আর দেশের সম্পদ লুটপাটকারী এই দলের নেতারা এখন পালাবার পথ হারিয়ে ফেলেছে। ছাত্রদের আন্দোলন নিয়ে মির্জা ফখরুল বলেন, অসংখ্য ছেলেরা যখন মারা গেল তখন আর তাদের মা বাবা, অভিভাবকরা ঘরে বসে থাকতে পারেননি, সবাই বেরিয়ে এসেছেন রাস্তায়। সেদিন বৃষ্টির মতো গুলি করেছে পুলিশ, তারপরও লক্ষ লক্ষ মানুষ রাস্তা ছাড়েনি। রংপুরের আবু সাইদ আর আন্দোলনরত ছাত্রদের পানি দিয়ে দৌড়ে বেড়ানো মুগ্ধ। পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে তাদের কিভাবে গুলি করে মেরেছে। হাসিনার এসব অন্যায়ের কারণেই তাকে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে হয়েছে। সে আল্লাহকে অবিশ্বাস করে জনগণকে নির্যাতন করেছে। তার অন্যায়ের প্রতিবাদে শেষ পর্যন্ত লাখো ছাত্র জনতা নয়, যেন আল্লাহর তরফ থেকে অবিশ্বাস্য কোনো ঘটনা ঘটেছে। সবাই রাস্তায় নেমেছে, হাসিনার বিরুদ্ধে জয় হয়েছে ছাত্র জনতার। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হিন্দু মুসলিম এক হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। যদি কেউ সংখ্যালঘু পরিবারের প্রতি অন্যায় অবিচার করে, তাদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার কথাও বলেন মির্জা ফখরুল। জাতীয় শোক দিবস পালন নিয়ে যা বললেন শেখ হাসিনা।
15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বার্তা দিয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার ছেলে সজীব ওয়াজেদ জয় সেই বার্তাটি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন। রাতে জয়ের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা ওই বার্তায় যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে 15ই আগস্ট পালনের আহ্বান জানিয়েছে শেখ হাসিনা। জয়ের পোস্ট করা সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ভাই ও বোনেরা, 1975 সালে 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সঙ্গে আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল কামাল ও জামালের নব পরিণীতা বধূ সুলতানা কামাল ও রোজি জামাল, আমার ছোট ভাই যার বয়স মাত্র 10 বছর ছিল শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা পঙ্গু শেখ নাসের, রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি। কৃষিমন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুর রব সেরনিয়াবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, ভাইয়ের ছেলে মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ সেরনিয়াবাদ, ভাগ্নে রেন্টু সহ অন্যান্য অনেককে নির্মমভাবে হত্যা করে। 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছে তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শহীদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে যে নাশকতা, অগ্নি সন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলো তাজা প্রাণ ঝরে যাচ্ছে, ছাত্র, শিক্ষক, পুলিশ, এমনকি অন্তঃসত্ত্বা নারী, পুলিশ, সাংবাদিক, সাংস্কৃতিক সেবী, কর্মজীবী মানুষ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পথচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যারা সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। স্বজনহারা বেদনা নিয়ে আমার মতো যারা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। আমি এই হত্যাকাণ্ড, নাশকতার সঙ্গে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।